লীগের সকল নেতৃবৃন্দ এবং আপনাদের মাধ্যমে প্রবাসী সকল ভাই বোনদেরকে আমরা বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। 14 তারিখ আমাদের শহীদ বুদ্ধিজীবী দিবস। আমি যারা এই দিন জীবন দিয়েছেন নির্মমভাবে রাজাকার পাকিস্তানি হানাদার বাহিনী দ্বারা, অর্থাৎ এই মতিউর রহমান নিজামী এবং কামরুজ্জামান, আব্দুল আলী, মৌলানা মান্নান, কাদের মোল্লা এবং মুজাহিদ, এদের দ্বারা এরা আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল 71 সালে। তখন তারা খুব অল্প বয়সী ছিল। সেই সময় তাদেরকে তুলে নিয়ে ডাক্তার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ইঞ্জিনিয়ার, সাংস্কৃতিক কর্মী এদেরকে তুলে নিয়ে তাদেরকে নির্মমভাবে হত্যা করে। 10 ডিসেম্বর থেকে এই বুদ্ধিজীবী হত্যা শুরু হয়। 25শে মার্চ 71 সাল থেকে গণহত্যা শুরু করে। যারা শাহাদাত বরণ করেছে এবং সকল মুক্তিযুদ্ধকালীন সময় যে 30 লক্ষ শহীদ, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি। সেই সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আজকে আমরা একটা আত্মপরিচয়ের সুযোগ পেয়েছি, একটি রাষ্ট্র পেয়েছি। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি জাতীয় চার নেতার প্রতি। মুক্তিযোদ্ধাদের জানাই আমার সশ্রদ্ধ সালাম। অত্যন্ত বেদনার সঙ্গে আমি স্মরণ করি 15 আগস্ট ধানমন্ডি প্রতিষ্ঠানমূলক বাড়ি, যে বাড়ি থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যে বাড়িতে আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিব, আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, আমার 3 ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামান এবং আমার ছোট ভাই মাতৃবধূ সুলতানা রোজি এবং আমার একমাত্র শেখ আবুল আসির সহ আমার ভাই শেখ ফজলুল মনি তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা করে, আমার সেতুপুর বাড়ি আক্রমণ করে আব্দুল হক সানিয়া বাদশাহ মুক্তিযোদ্ধা সংগঠক এবং তার ছেলে 10 বছর আরিফ, মেয়ে 13 বছরের বেবি এবং নাজির সুকান্ন বাবু, তাদেরকে সুকান্ত তাকে হত্যা করে নির্মমভাবে শাহাদাত বরণ করেছে। এবং আমার বাবা মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিলউদ্দিন, পুলিশ অফিসার সিদ্দিকুর রহমান, আবুল হাসান মোহাম্মদ সাহেবের পুত্র, মুক্তিযোদ্ধা, সাংবাদিক শহীদ সানিয়াবাদ এবং রিঞ্চু সহ যারা শাহাদাত বরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। বাংলাদেশের জনগণের ভোট ও ভাতের অধিকার আদায় করতে যে যারা জীবন দিয়েছে আমি তাদের স্মরণ করি। এই 2024 সালে যে ছাত্র জনতা যারা ওই খুনি মাস্টার মাইন্ড ইউনুসের ক্ষমতার লোক, যারা পরিকল্পিতভাবে মেটিকুলাসলি ডিজাইন করে পরিকল্পিতভাবে যাদেরকে হত্যা করেছে এবং আওয়ামী লীগের প্রায় 10,000-এর উপর নেতা কর্মীকে আহত করেছে, প্রায় 2,000 কর্মী হত্যা করেছে। তাদের আত্মীয় পরিবার পরিজন, মা, চাচি, খালা কেউ ভয় পায়নি, বাপ, ভাই তাদেরকে হত্যা করেছে। আমি যারা শাহাদাত বরণ করেছে তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করি, সকলের আত্মার মুক্তি কামনা করি। এদের হাতে কোনো মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই। আজকে বিজয় দিবস। আওয়ামী লীগ গণমানুষের সংগঠন জন্মলগ্ন থেকে বাংলাদেশের মানুষের জন্য আওয়ামী লীগ কাজ করেছে। আজকে আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকার থেকে শুরু করে স্বাধীনতা, এই আওয়ামী লীগ সংগঠন নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দেশ স্বাধীন করেছেন। এই মহান মুক্তিযুদ্ধে আমরা বিজয় অর্জন করেছি। আমি এই বিজয় দিবসে সমগ্র বাংলাদেশের সকল জনগণকে আমার শুভেচ্ছা জানাই। সেই সাথে বলবো যে আজকে বাংলাদেশ একটা চরম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা বাংলাদেশের অবস্থা যদি দেখি, যেখানে 2009 সালে সরকার গঠন করে বাংলাদেশকে আমরা
নিয়েছিলাম। দারিদ্রের হার যা 41% ছিল, আমরা 18.7% নামিয়ে আনি। শিশু মৃত্যু হার, মাতৃমৃত্যু হার আমরা কমাই। বাংলাদেশ পর্যায়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করি। বিনা পয়সায় 30 প্রকার ঔষধ দিয়ে চিকিৎসা কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে দিয়ে যাচ্ছি। ভূমিহীন গৃহহীন মানুষকে বিনা পয়সায় আমরা ঘর দিচ্ছি মুজিব বর্ষের উপহার হিসেবে। আমরা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি। যখন দ্রব্যমূল্য বেড়ে গেল কোভিড-19 এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে, আমি তখন 1 কোটি পরিবারের জন্য পারিবারিক কার্ড ডিসিবির মাধ্যমে মাত্র 30টা কেজিতে চাল বিতরণ সিদ্ধান্ত নিয়ে সেই ব্যবস্থা আমরা নিয়েছিলাম। আমাদের বাজেট, যেটা বিএনপি আমাদের 2006 সালে মাত্র 62,000 কোটি টাকা ছিল, সেই বাজেট এই 24 সালে আমরা যে বাজেট দিয়ে এসেছি 7,97,000 কোটি টাকার উপরে বাজেট আমরা দিয়েছিলাম। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা দিয়ে প্রত্যেকটা মানুষের জীবন মান যাতে উন্নত হয় সেই ব্যবস্থা আমরা নিয়েছি। প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি। প্রত্যন্ত অঞ্চল, প্রতিটি গ্রামকে আমরা শহরে রূপান্তর করে প্রত্যেকটা মানুষকে নাগরিক সুবিধা দিয়েছি। ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি। কম্পিউটার ল্যাব করে দিয়েছি স্কুলে। সেই সাথে কম্পিউটার ট্রেনিং এবং ইনকিউবেশন সেন্টার করে দিয়েছি। হাইটেক পার্ক করেছি। বঙ্গবন্ধু স্যাটেলাইট, বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট উৎক্ষেপণ করেছি। আধুনিক প্রযুক্তি সম্পন্ন বাংলাদেশ গড়ে তুলছে আমাদের লক্ষ্য, যেটা ছিল 2008 নির্বাচনে ইসলামের রূপকল্প, 2021 ঘোষণা দিয়েছিলাম। 2020 সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং 2021 সালে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী যখন পালন করি, তখনই বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পায়। যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ গড়ে তুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশকে সম্পূর্ণ দেশের মর্যাদা দিয়ে গিয়েছিলেন। এরপরে জাতির পিতাকে হত্যা করে যারা ক্ষমতা এসেছে, বাংলাদেশে কোনো অগ্রগতি তারা করেনি, উন্নতিও করেনি। আওয়ামী লীগ আসার পরে জনগণের সেবক আওয়ামী লীগ জনগণের কল্যাণে কাজ করেছে। জনগণের ঘরে খাবার ছিল, কর্মসংস্থান ব্যবস্থা আমরা করেছি। বেকারত্বের সংখ্যা মাত্র 3 আমরা নামিয়ে এনে দিচ্ছিলাম। সাক্ষরতার হার আমরা 78.8 উন্নীত করেছিলাম। আমাদের আয়ুষ্কাল, সেটাও আমরা 73 বছর পর্যন্ত বৃদ্ধি করে দিয়েছিলাম। আমরা খাদ্য নিরাপত্তার সাথে পুষ্টি ব্যবস্থা করেছিলাম। রাস্তাঘাট, পুল, ব্রিজ, প্রতি জেলা জেলায় ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, হাসপাতাল নির্মাণ করে বাংলাদেশকে আমরা একটা উচ্চ মর্যাদায় নিয়ে এসেছিলাম। সারা বিশ্বের কাছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। অর্থনৈতিক বাংলাদেশ অর্থনৈতিকভাবে 35তম দেশ হিসেবে বাংলাদেশ স্বীকৃতি পেয়েছিল। আমাদের লক্ষ্য ছিল 26 সালের মধ্যে আমরা এই বাংলাদেশকে অর্থনৈতিকভাবে 25তম অর্থনৈতিক দেশ হিসেবে আমরা গড়ে তুলব। কিন্তু আমরা যে প্রেক্ষিত পরিকল্পনা করেছিলাম 2021 থেকে 41-এর মধ্যে উন্নয়নশীল দেশ হিসেবে যাত্রা করে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। বাংলাদেশের মানুষ আরো সুন্দর জীবনের স্বপ্ন দেখতে শুরু করেছিল। বিদেশ থেকে ব্যাপক হারে বিনিয়োগ আসছিল। কর্মসংস্থানের ব্যাপক ব্যবস্থা, আমাদের রপ্তানি বৃদ্ধি পেয়েছে। জাতিসংঘের স্বাধীনতা মিশনে আমরা 1 নম্বর। গার্মেন্টস রপ্তানিতে সারা বিশ্বে আমরা 2য় স্থানে ছিলাম। আজকে বাংলাদেশ মাত্র 3-4 মাসের মধ্যে এই বাংলাদেশকে ধ্বংস করেছে এবং বাংলাদেশ আজকে জঙ্গির দেশ। ক্ষমতা লোভে একটা মানুষ একটা দেশে যে এত বড় সর্বনাশ করতে পারে সেটা আমাদের জানা ছিল না। হ্যাঁ, কোটা আন্দোলন করেছে, সব দাবি আমরা মেনে নিয়েছিলাম। সব দাবি মানার পরেও তাও তাদের আন্দোলন থামার তখন 1 দফা দাবি। একটা কথা আন্তর্জাতিক সবাই জানানো উচিত। যখন আমি দেখলাম যে এই কয়েকজন ছাত্র এবং সাধারণ মানুষ তাদেরকে হত্যা করা হলো, 6-5 জন মারা গেল, আমি সাথে সাথে তদন্ত খবর বললাম। হাইকোর্টের জজ সাহেবের নেতৃত্বে আমরা বিচার বিভাগীয় তদন্ত কমিটি করে দিই। জুডিশিয়াল এনকোয়ারি কমিটি আমি করে দিয়েছিলাম। তারা কার্য শুরু করেছিল। এই আবু সাহেব যে মারা গেল সেই তদন্ত করতে তারা রংপুরে গিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পুলিশকে হত্যা করা হলো এবং ঝুলিয়ে রাখা হলো। তারা
ফিরেছে সেগুলি তো ভিডিওই আছে, কারণ হত্যা করেছে সেগুলি ভিডিওতে দেখা যায়। পুলিশকে পিছিয়ে পিছিয়ে হত্যা করেছে। ঢাকার সহ সারা বাংলাদেশে প্রায় 250 পুলিশ স্টেশন, থানা এবং পুলিশের যে ফাঁড়িগুলি সব মিলে প্রায় 400 মতো তারা আগুন দিয়ে পুড়িয়েছে, যার ভিতরে পুলিশ ভিতরে থাকা অবস্থায় আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। এরকম বিভৎস ঘটনা। তারপরে আবার পেট্রোল ঢেলে লাশ পুড়িয়ে দিয়েছে, হাত কেটে নিয়েছে। আওয়ামী লীগের নেতা সাতক্ষীরাতে কুপিয়ে হত্যা করে 7-8 টুকরো করে ফেলে দিয়েছে। এভাবে যে কত মানুষকে হত্যা করেছে তার কোনো সীমা নাই। এমনকি মানে আমার গণভবনে আমার মোটর কারে যে পাইলট, সেই পুলিশ তাকেও হত্যা করেছিল। এইভাবে তারা একদিকে পুলিশ হত্যা, আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যা করা, সংখ্যালঘু সম্প্রদায়কে হত্যা করা, তাদের বাড়িঘর লুটপাট, অগ্নিসংযোগ, দরগা শরীফ এবং দরগা শরীফ, মসজিদ, মাজার সেখানে আক্রমণ, কবরেও আগুন দেওয়া, যত রকমের জঘন্য কাজ তারা করেছে। তাদের যে মেটিকুলাস ডিজাইন ছিল, প্রথমে আন্দোলন এবং কথা ছিল লাশ ফেলে সরকার পড়ে যাবে, সেই লাশ ফেলা সেটা তারা করেছে। যত হত্যা, এই হত্যাগুলি সবই এই ইউনূস এবং তার এই সমন্বয়করা মিলে পরিকল্পিতভাবে এই হত্যাগুলি করে সব দোষ আওয়ামী লীগের উপর। যত মামলা আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে এবং সব হত্যা মামলা, হত্যা তারা করে, মামলা দেয় আমাদের নামে। এটাই হচ্ছে দুর্ভাগ্যের বিষয়। আওয়ামী লীগ তো এই হত্যাকাণ্ড করে না, আওয়ামী লীগ হত্যা করতে পারে না। আজকে সাংবাদিক কথা বলার অধিকার নাই। 300 সাংবাদিকের একটা ডিটেনশন কার্ড বাতিল, সাংবাদিক প্রায় 100 সাংবাদিক গ্রেপ্তার, 106 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দিয়েছে। ওই আওয়ামী লীগের সময় তো সেটা ছিল না। একটা মাত্র টেলিভিশন ছিল বাংলাদেশে, আমি বেসরকারি খাতে টেলিভিশন মুক্ত করে দিই, মানুষের কর্মসংস্থান হয়। এবং সেখানে তো প্রতিদিনই সবাই ডিজিটাল সিস্টেম করে দিতে বাংলাদেশে ইচ্ছা মতো আমাদের সমালোচনা করতে পারতো। সময়ের সমালোচনা করে গেছে, কারণ তো গণতান্ত্রিক বাধা ধরেনি, বাধা দেয়নি, যে ইচ্ছে তারপর সম্পূর্ণ স্বাধীনভাবে সংবাদপত্র চালিয়েছে। আজকে তো কথা বলতে পারে না। প্রত্যেকটা সংবাদপত্র অফিসে, প্রত্যেকটা টেলিভিশন অফিসে, সব জায়গায় ওই মেটিকুলাসলি ডিজাইনের মাস্টার মাইন্ড এবং তাদের এক একজন করে এজেন্ট সেখানে নিয়োগ করা থাকে। কোন সংবাদ পাবে, কোন সংবাদ যাবে না, সেটা ওখানে নির্দিষ্ট করা হয়। আজকে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী, তাদের চাকরিচ্যুত করা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, ওএসডি করে রাখা হচ্ছে, তাদেরকে চরম অপমান করা হচ্ছে। আমাদের নির্বাচিত জনপ্রতিনিধি, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, আমাদের যে উপজেলা জেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধি, যেটা একটা স্বচ্ছ নির্বাচনের মধ্য দিয়ে তারা সেখানে জনগণের ভোট নিয়ে জনগণের সেবা করতে গেছে। এক কলমের খোঁচায় তাদের বাতিল। সে কাজটা কি? অস্ত্রধারী সন্ত্রাসী হাতে অস্ত্র নিয়ে, লাঠি সোজা নিয়ে তারা বসে থাকে, কোনো উপজেলা চেয়ারম্যান অফিসে যেতে পারবে না। আর এদিকে নোটিশ দেয়, অফিসে না আসলে তাদেরকে বিদায় দেবে। এই কাজটা করে তাদেরকে বাদ দিয়েছে। তাদের মেটিকুলাস ডিজাইনের যে দ্বিতীয় দফা ছিল, আগুন দিয়ে 32 নম্বর পড়ানো, গণভবন আক্রমণ করে আমাকে হত্যা করা, সুদা সদন আগুন দিয়ে পড়ানো, লুট করা, সংসদ ভবনে আক্রমণ, সেখানে দুইভাবে হলে ঢুকে টিকিট ফুকতেছে, কেউ চেয়ার পেয়ে দাঁড়াচ্ছে, সংসদের সম্মানটা তো রাখেনি এবং যে সব কাগজপত্র আগুন দিতে পারেনি, পানি ঢেলে দিয়েছে। আমাদের বিচারিক আদালত, উচ্চ আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সেখানে অস্ত্রধারী পাঠিয়ে চিফ জাস্টিসকে অপমান করা, জজ সাহেবদের অপমান করা, আর যারা এরপর তাদেরকে রিজাইন দেওয়া। ঠিক একইভাবে ইলেকশন কমিশন, মানবাধিকার কমিশন, পাকিস্তানি কমিশন, প্রত্যেকটা ইনস্টিটিউশন ধ্বংস, প্রত্যেকটা জায়গায় এই অস্ত্রধারী সন্ত্রাসী ছাত্র নামধারী সমন্বয় ইউনুস বাহিনী তারা আক্রমণ করেছে, সবাইকে মানে পদত্যাগে বাধ্য করে সব জায়গায় দলীয়করণ করে বসে রয়েছে। সেটা নাকি
সব জায়গায় দলীয়করণ, বৈষম্যহীন ছাত্র আন্দোলন চরমভাবে বৈষম্য সৃষ্টি করেছে। ছাত্রলীগ ব্যান করে, তাদের কি অধিকার আছে ছাত্রলীগ ব্যান করার? 48 সালে এই সংগঠন গড়ে উঠেছে। ভাষা আন্দোলন থেকে নিয়ে সব আন্দোলনে আওয়ামী লীগ ছাত্রলীগ সবসময় অগ্রগামী ভূমিকা, কত মানুষ জীবন দিয়েছে। আজকে তাদেরকে তারা নামতে পারবে না। তারপরটা কি? তাদের হোস্টেলে আগুন দিয়েছে, হলগুলিতে আগুন দিয়েছে, তাদের সমস্ত জিনিসপত্র পুড়িয়ে দিয়েছে, এবং তারা স্কুলে যেতে পারবে না, কলেজে যেতে পারবে না, পড়তে পারবে না। স্কুলের ছাত্রছাত্রীদের চরম বেয়াদব, ছাত্রছাত্রীরা ইউনিভার্সিটি, স্কুল, কলেজ শিক্ষকদের অপমান করে, তাদের বলে জুতো মারা পড়ে, তাদের দিয়ে পত্র লেখায়। এটা কোন ধরনের বেয়াদবি? আমরা যে এরকম দেখি কখনো যে শিক্ষকদের এইভাবে অপমান করা, এটা তারা শিক্ষা দিয়েছে, এটাও তাদের একটা মেটিকুলাসলি ডিজাইন। এইভাবে করে সব পুলিশের চাকরি পাসিং আউট প্যারেড হবে, কি রাস্তা দিয়ে গোলমাল হয়েছে বলে 250 পুলিশের প্যারেড করতে দিল না। এতদিন ট্রেনিং নেওয়া হলো, তবে তার বাদ দিতে হবে কেন? সব জায়গায় জামাত, শিবির আর ওই জঙ্গিদের লোক বসানো, বিএনপির লোক বসানো। যেখান থেকে আপনারা একটা বিচার করে দেখেন তো, 21 আগস্ট গ্রেনেড হামলা, প্রকাশ্য দিবালোকে আমাকে হত্যার জন্য গ্রেনেড হামলা করলো। আওয়ামী লীগের নেতা কর্মী মানবজন রক্ষা আমাকে রক্ষা করেছে, 13টা গ্রেনেড ছুঁয়েছে। এবং এই তদন্ত কিন্তু 2007 সালে কেয়ারটেকার গভর্নমেন্ট শুরু করে, এবং তারাই এই তদন্ত করে যায়। সেই তদন্তের মামলায় যারা সাজাপ্রাপ্ত তাদেরকে কারাগার থেকে মুক্তি দিয়েছে। যত জঙ্গিরা হলি আর্টিকেলে যারা জঙ্গি, তাদেরকে মুক্তি দিয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে যারা সেই শোলাকিয়া ময়দান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হামলা করতে যায়, যারা গ্রেফতার হয়েছে, সাজা পেয়েছে, সবাইকে মুক্তি দিয়ে দিয়েছে। যত জঙ্গি, সন্ত্রাসী, 21 আগস্ট গ্রেনেডের হামলাকারী, হলি আর্টিজেনের হামলাকারী, সবাই মুক্ত। তাহলে এই ঘটনার সাথে কি আমাদের মেটিকুলাস নোবেল লরেট সে কি এদেরকে ব্যবহার করেছে, এদের সাথে তারা ছিল? 21 আগস্ট গ্রেনেড হামলার সাথেও সে জড়িত ছিল। আমাদের অপরাধটা কি? বঙ্গবন্ধু খুনিদের আমরা বিচার করেছি, সেই বিচার আমরা ন্যায় বিচার করেছি, বাংলাদেশ মুক্ত করেছিলাম, বাংলাদেশের ন্যায় বিচার আমরা প্রতিষ্ঠা করেছিলাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হত্যাকারীদের বিচার করে, জেল হত্যার বিচার করেছি, যুদ্ধ অপরাধীদের বিচার করেছি, যে বিচার জাতির পিতা বঙ্গবন্ধু শুরু করেছিলেন। কিন্তু জিয়া রহমান এসে বন্ধ করে দেয়, বন্ধ করে দিয়ে এদেরকে আবার মন্ত্রী বানায়, উপদেষ্টা বানায়, ক্ষমতায় বসায়, বঙ্গবন্ধুর খুনিদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করে। আমরা তাদের বিচার করেছি এবং দেশে ন্যায় বিচার আমরা প্রতিষ্ঠা করেছি। আমাদের অপরাধটা কি? বাংলাদেশের মানুষের পেটে খাবার জোগাড় দিয়েছি, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি, বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় আমরা বৃদ্ধি করেছি, যেখানে আমরা প্রায় 2824 মার্কিন ডলার মাথাপিছু আয় বৃদ্ধি করেছিলাম। কোভিড এর কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, সেটা কিছুটা কমে যায়, কিন্তু আমরা তো বৃদ্ধি করেছিলাম। বাংলাদেশের বেকার সমস্যা মাত্র 3% নেমে এসেছিল। আমরা তাদের কম্পিউটার ট্রেনিং দেওয়া, ফ্রিল্যান্সিং ট্রেনিং করানো, ঘরে বসে অর্থ উপার্জনের ব্যবস্থা, কর্মসংস্থানের ব্যবস্থা ব্যাপকভাবে আমরা করে দিয়েছি। ব্যাংক, বীমা, শ্রমিক, বেসরকারি খাতে উন্মুক্ত করে দিয়েছি। কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, মানুষের জীবনে শান্তি ছিল, মানুষ নিরাপদে চলতে পারত। আজকে মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ এবং আরো সেতু নির্মাণ হচ্ছে, যমুনা নদীতে রেল সেতু নির্মাণ হচ্ছে, কুড়িগ্রামের সাথে গাইবান্ধা সেতু জিনিস, এসব এরকম আরো একই দিনে একই সাথে 100টা সেতু উদ্বোধন করেছি, একই সাথে একই দিনে 100টা সড়ক উদ্বোধন করেছি। সেইভাবে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, খাদ্য উন্নয়ন, দেশের ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ সৃষ্টি করে বাংলাদেশকে সারা বিশ্বে একটা সম্মানজনক অবস্থানে নিয়ে এসেছিলাম। আমাদের প্রবাসীরা এয়ারপোর্টে তাদের কোনো অসুবিধা যাতে না
করার জন্য সার্বিক ব্যবস্থা আমরা করি। যদি আমরা করে দিয়ে দিই, আমাদের করা কাজ আবার যেটা আমরা ক্রেডিট করতে চান 2 দিন ক্ষমতা আসতে না আসতেই অন্যের কাজ চুরি করে নিজের কাজ হিসেবে দেখানো, এটাও এদের একটা স্বভাব। আমি বলবো যে আজকে আমাদের কথা খুব স্পষ্ট যে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন নেতা কর্মীদের যাদের হত্যা করা হয়েছে তার বিচার করতে হবে। বাড়িঘর লুটপাট করা হয়েছে, অবৈধ ব্যাংক সবকিছুতে আগুন দেওয়া, এমনকি হোটেল হাসপাতাল কিছু বাদ দেয়নি, সব আগুন দিয়ে পুড়িয়েছে। যারা পুলিশ হত্যা করেছে তাদের বিচার করতে হবে। আমাদের আওয়ামী লীগ নেতা কর্মী সহ সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে। আর লুটপাট যেখানে করা হচ্ছে ওই লুটপাটের মালামাল কোথাও সব খুঁজে বের করতে হবে, হামলা মামলা বন্ধ করতে হবে। ব্যবসায়ী, সাংবাদিক, সংস্কৃতি কর্মী, পেশাজীবী এদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে। সাংবাদিক সহ সংস্কৃতি কর্মী সহ রাজনৈতিক এবং ব্যবসায়ী যাদেরকে গ্রেপ্তার করেছে সবাইকে মুক্তি দিতে হবে। এবং সরকারি কর্মকর্তা কর্মচারী হয়রানি করা হয়েছে, তাদের চাকরিচ্যুত করা হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, অনেকে গ্রেপ্তার করা হয়েছে, অনেকে ওএসডি করা হয়েছে, তাদের আবার সম্পদে বহাল করতে হবে, দেশের কাজ করতে দিতে হবে তাদের। আমাদের নির্বাচিত প্রতিনিধি, উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান যাদেরকে সেখান থেকে বিদায় দেওয়া হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে, অথবা চেয়ারম্যানশিপ থেকে যাদেরকে বিদায় দেওয়া হয়েছে এক কলমের প্রচার, তাদের আবার শপথে বহাল রাখতে হবে। কারণ আজকে জনগণের পাশে তারা থাকে। ঝড় গেল, বন্যা গেল, এই বন্যা ঝড় থেকে তো বেলা হাজার হাজার কোটি টাকা তোলা হলো, ওই গরিবের কাছে তো টাকা পৌঁছায় না। একটা মানুষও পুনর্বাসন করে নাই, একদিকে সমান নাটক পাশে উঠায়, সে ঋণও খেয়ে ফেললো, টাকাও খেয়ে ফেললো, ওদিকে ইউনুস নেওয়া হাজার কোটি টাকা উঠায় তাও খেয়ে ফেলে দিচ্ছে। গরিবের পেটে আর কিছু যায়নি, এটাই হচ্ছে সব থেকে দুর্ভোগ। কাজে পৌরসভা, মেয়র, সিটি কর্পোরেশন, মেয়র, উপজেলা পরিষদ, জেলা পরিষদ যাদেরকে তারা এক কলমের খোঁজা বিদায় দিয়েছে তাদেরকে আবার শপথে বহাল রাখতে হবে। আমাদের জাতীয় সংসদ, এই সংসদ ভাঙার কোনো অধিকার রাষ্ট্রপতিরও নাই, এটা প্রধানমন্ত্রীর পরামর্শ করে করতে পারে। কাজে সেই সংসদও আবার বহাল করতে হবে। এবং বাংলাদেশে সমস্ত সংবাদপত্র বা টেলিভিশন তার উপর যে নিয়ন্ত্রণ, সে নিয়ন্ত্রণ প্রত্যাহার করতে হবে। স্বাধীনভাবে সংবাদ যাতে পরিবেশন করতে পারে সেই ব্যবস্থা করে দিতে হবে। এবং আমাদের নেতা কর্মীদেরকে জেলখানা পর্যন্ত অত্যাচার চলছে, কাউকে সেলের মধ্যে রাখছে, শীতে কাপড় দিচ্ছে না, তাদের চরম নির্যাতন, এই নির্যাতন বন্ধ করতে হবে। মামলা দেয়, কোর্টে দেওয়ার সময় তাদের উপরে আক্রমণ, আইনজীবী দাঁড়ালে তাদেরকে যায়। ওই চিন্ময় সাধু আপনারা দেখেছেন, চিন্ময়কে শ্রদ্ধা কেন্দ্র সাধু কিভাবে তাকে গ্রেপ্তার করলো, তার পক্ষে যে আইনজীবী দাঁড়ালো তাদেরও গ্রেপ্তার করলো, এবং এক আইনজীবীকে তো পিটিয়ে হত্যা করলো। আবার বিএনপি কয়েকজন আইনজীবী এবং জামাতের কয়েকজন আইনজীবী তারা আবার বক্তৃতা দিয়ে ঘোষণা দেয় কোন আইনজীবী এদের পক্ষে দাঁড়ালে তাদের লাঠি দিয়ে পেটাতে, লাঠি দিয়ে পিছিয়ে পিছিয়ে মারা। একটা অন্তঃসত্ত্বা পুলিশ অফিসার যে নিজে মাপ চাচ্ছে যে ভাই আমার পেটে বাচ্চা আমার মেয়ের না, তাকে পর্যন্ত পিটিয়ে হত্যা করেছে, কত অমানবিক। আর যারা এই 15 জুলাই থেকে আওয়ামী লীগ, পুলিশ, সংখ্যালঘু এদের হত্যা, অগ্নিসংযোগ যত রকমের অপরাধ করেছে, আমাদের মানে যে ডক্টর ইউনূস সাহেব সুদখোর, সে তাদের মাফ করে দেবে, মাফ করে দিয়েছে এবং তাদের জন্য ইন্ডেমনিটি অর্ডিন্যান্স জারি করেছে, দায় মুক্তি দিয়েছে। এদের বিরুদ্ধে মামলা করা যাবে না, এদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না? যারা এত বড় অন্যায় করেছে, মানুষ হত্যা করেছে, গণহত্যা করেছে, তাদের সবকিছু তার হুকুমে হয়েছে।
হয়েছে তার সেই পরিকল্পনারই একটা ধাপ এটা। সেই জন্যই এই ইন্ডেমনিটি দিয়ে দায়মুক্তি দিয়ে একটা কথা স্বীকার হয়, সেটা হলো এটা এক ধরনের এভিডেন্স। সেটা কি, এরা অপরাধ করেছে বলেই তো তাদের দায়মুক্তি দিয়েছে। এরা অপরাধ করেছে, তাদের দায়মুক্তি দিল, আর যত মিথ্যা মামলা শিকার হয় আমার আওয়ামী লীগ। এটা কোন যুক্তিতে হয়? চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে। সারা বাংলাদেশে কোনো মানুষ আজকে নিরাপদ না। ঘরে ঘরে ডাকাতি, চিন্তাই, চুরি, এই অবস্থায় মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটে। একটা মহাবিদ্যালয় পাহারা দিতে হয়। মসজিদ, দরগা, গির্জা, মন্দির, এখন কোথাও নিরাপদ নাই। ইন্ডাস্ট্রিগুলি এক এক করে কতগুলি ইন্ডাস্ট্রি পুড়িয়ে দিয়েছে। আজকে আমাদের রপ্তানি কমে যাচ্ছে। গার্মেন্টস এর অর্ডার গুলি এই ভারত সহ ভারত, আমাদের মিয়ানমার, অন্যান্য শ্রীলঙ্কা, কম্বোডিয়া, আরো কয়েকটা দেশে চলে যাচ্ছে। বাংলাদেশের অর্থনীতিকে সম্পূর্ণভাবে কম করে দিচ্ছে। জিডিপি 4% নেমে এসেছে। ইনফ্লেশন আমরা তো 8-9 মধ্যে রেখেছিলাম, এখন তার 14% উঠে যাচ্ছে। মানুষের মধ্যে হাহাকার, কাজ নেই, অর্থ উপার্জন করতে পারে না, মাথাপিছু আয় কমে গেছে। একটা জিনিস আপনারা লক্ষ্য করেন, অর্থনৈতিক ভাবে বাংলাদেশকে ধ্বংস করা, কম করা, অর্থনৈতিক ভাবে বাংলাদেশকে ধ্বংস করা, পদে পদে মানবাধিকার লঙ্ঘন করা, এবং আওয়ামী লীগকে পুলিশ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে প্রতিনিয়ত হামলা এবং লাশ ফেলা। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে গেছে, মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে গেছে, শুধু দাম কমে গেছে মানুষের জীবনের। কোন জীবনের কোনো মূল্য নেই। এই অবস্থায় কোনো দেশ চলতে পারে না। এর থেকে মানুষকে রক্ষা করতে হবে। যারা বিদেশে প্রবাসী, বাংলাদেশের অর্থনীতিতে এবং সর্বোপরি বিরাট অবদান রয়েছে। সেই ক্ষেত্রে আমার অনুরোধ থাকবে, যে যেখানে আছেন, আমাদের দেশের ভিতরে আমাদের দেশের মানুষগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে প্রত্যেকটা মানুষের জীবনকে দুর্বিষহ করে দিয়েছে। এখন রোগীর চিকিৎসা করতে পারে না, হাসপাতালে চিকিৎসা করতে গেলে তাদের মারে। আমাদের আওয়ামী লীগের ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে না, তাদের পড়াশোনা করতে দেয় না। শিক্ষকরা তাদেরকে বয়কট করে, শিক্ষকদের অপমান যেমন করেছে, আবার তাদের ক্লাস করতে দেবে না। এই ধরনের অরাজকতা সারা দেশব্যাপী চলছে। কয়েকদিন আগেও 10 জন ছাত্রকে হত্যা করলো, তাদের লাশটা পর্যন্ত জায়গাটা মামলা তার পরিবার করতে পারেনি, অথচ তাদেরকে কিন্তু পিছিয়ে পিছিয়ে হত্যা করেছে। সে ন্যাশনাল হসপিটালের সামনে এবং সরদীয় কলেজের ওইখানে, তারপর যে মোল্লা মেডিকেল কলেজ সেখানে, সব মিলে 10 জন ছাত্রকে পিছিয়ে হত্যা করেছে। এই অরাজকতার থেকে দেশকে বাঁচাতে হবে, কারণ মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার নাই। তার প্রত্যেকটা মানুষের জীবন আজকে দুর্বিষহ করতেছে এবং মিথ্যা মামলা দিচ্ছে। সবচেয়ে বড় কথা, আমরা যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট গঠন করা হয়েছিল, আইসিটি, এখন আমাদেরকে সেইখানে আমাদেরকে একটি বিচার হবে কেন? আমার বিরুদ্ধে তো প্রায় 250 মামলা দিয়েছে, হত্যা মামলা। তো আমি যাদের হত্যা করেছি তাদেরকে শহীদ হিসেবে ঘোষণা দিয়েছে। আমার সেই শহীদদের মধ্যে 35 জন আবার জীবন্ত হয়ে ফিরেও এসেছে। আমিও বলি, ভাত রান্নানো কিনা একটা ভাত টিপ দিলেই তো বোঝা যায় সব ভাতের অবস্থা, তাই না? মামলা দেওয়া হলো, এগুলি যে সব মিথ্যা মামলা, এই যে যারা জীবন্ত হয়ে ফিরে এসেছে, ওই একটা ঘটনাই তো প্রমাণ করে যে সমস্ত মামলাগুলো হচ্ছে ভুয়া, মিথ্যা। হাজার হাজার আওয়ামী লীগের কর্মী 30,000 মামলা দিয়েছে, তার মধ্যে সবগুলো হত্যা মামলা।
হচ্ছে আসামি। আমরা আওয়ামী লীগ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানাতে যেতে পারবো না, আমাদের যেতে বাধা দিচ্ছে। আবার টেলিভিশন রেডিওতে বলে আওয়ামী লীগের কেউ আসে নাই। যাতে করতে সব তো হয় জেলে, নয় হত্যা করছো, আর নয় মানে তাদের জীবনের কোনো নিশ্চয়তা নাই। তারপরে তো আমাদের চিন্তা কষ্ট করে গেছে, গেলেই সেখানে বাধা। একদিকে পুলিশ, আর্মি, অপরদিকে সন্ত্রাসী শিবির আর ছাত্র দল লাঠি সোটা রামদা নিয়ে এসে কোপায় মারি। ধানমন্ডিতে এক বছর হেঁটে যাচ্ছে, আরেকশো বছর উনি আওয়ামী লীগ করেন, অমনি তাকে এক কবতে হাতটা কেটে ফেলে দিল। সারা দেশটা এই ধরনের একটা অরাজক পরিস্থিতি। কাজে এইখান থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাদের উচিত জনমত সৃষ্টি করা, সমস্ত নিত্য প্রয়োজন দেশে যে কমায় মানুষের ক্রয় ক্ষমতার মতো আওতা নিয়ে আসার দাবি করা, চুরি ডাকাতি লুটপাট এগুলি বন্ধ করা, মানুষের জীবনের নিরাপত্তা দেওয়া, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে হবে, এবং শিক্ষকদের অপমান আর এইভাবে অত্যাচার নির্যাতন এগুলি বন্ধ করার জন্য আপনাদের দাবি তুলে দেওয়া উচিত। একটা কথা মনে রাখা উচিত, এই এনুস কিন্তু লেবার কোর্টে তারই নিজের লেবাররা আইন আছে, যে কোনো কোম্পানি তাদের প্রফিটের 5% লেবারদের ওয়েলফেয়ার ফান্ডে টাকা দিতে হবে। কিন্তু কোনদিনে একটা পয়সা দেয় না। যখন লেবাররা দাবি করলো, কি হলো, তাদেরকে চাকরিচ্যুত। এই অবস্থায় আজকে সেই লেবার কোর্টের মামলায় তার কিন্তু সাজা হয়েছে, কিন্তু লেবার কোর্টের মামলায় সাজাপ্রাপ্ত আসামি, সে জামিনে ছিল। তার দুর্নীতি, গ্রামীণ ব্যাংকে যে দুর্নীতি করেছে, কোনদিন অডিট করেনি, অডিট করার পর আজকে সব বেরিয়েছে। সেই দুর্নীতির মামলা 6টা মামলা তার বিরুদ্ধে, ট্যাক্স ফাঁকি দেওয়া মামলা, যে ট্যাক্স ফাঁকি মামলা, একটা ট্যাক্সে প্রায় 1200 কোটি টাকা তার কাছে ট্যাক্স পড়ে না। তার তো প্রায় 14টা কোম্পানির ব্যবসা। সেইখান থেকে 6 আগস্ট ওই মামলা রায় হওয়ার কথা, এই জন্য 5 তারিখে সে ক্ষমতাচ্যুত করবার জন্য আমাকে হত্যা করার জন্য চক্রান্ত করল। কাজে এই সুদখোর দুর্নীতিবাজ এর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, দেশের মানুষকে রক্ষা করতে হবে। আগামীকাল আমাদের বিজয় দিবস। এই বিজয় দিবসের প্রত্যেকে এক হয়ে কাজ করতে হবে, এবং দেশের ভিতরে যারা আছে দুর্বিষহ জীবনযাপন করছে, প্রবাসীরা যা পারবেন তাদেরকে একটু সাহায্য করতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে, এবং জনমত সৃষ্টি করতে হবে। আর এই সুদখোরের বিরুদ্ধে ঘুষখোর দুর্নীতিবাজ যে ট্যাক্স ফাঁকি দেন, নিজের ট্যাক্স ফাঁকি দেয়, আবার জনগণকে ট্যাক্স দিতে বলে, ভারতবাজির ট্যাক্স না থাকবে। কাজে ভারতবাজির হাত থেকে দেশকে রক্ষা করবার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি সেটাই বলবো। ধৈর্য ধরে আমার বক্তৃতা দেওয়া শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর সবাইকে আমার শুভেচ্ছা। ইনশাআল্লাহ বাংলাদেশ আবার মুক্ত হবে, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে, অর্থনৈতিক মুক্তি আসবে, উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের যা অবদান থাকবে, এবং আমরা 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলে জাতির বিকাশ সফলতা পূরণ করবো। আর এই প্রতিজ্ঞা আমরা আজকে নেব, বিজয় দিবস সামনে রেখে। লাখো শহীদের রক্ত বৃথা যেতে পারে না। আজকেই শুনলাম একজন সমন্বয়কারী বলছেন লাশ তুলে পরীক্ষা করা যাবে না। এখানে একটা প্রশ্ন আমার, এই কথাটা আপনারা একটু গভীরভাবে শুনুন। তারা কেন বলছে যে লাশ উপরের থেকে তুলে পোস্টমর্টম করা যাবে না বা পরীক্ষা করা যাবে না? কোন পরিবার যদি চায় বা মামলা থাকতে যদি চায়, তো অবশ্যই লাশের পোস্টমর্টম করা যাবে, কিন্তু তারা দিতে চায় না। কেন চায় না জানেন? কারণ এই হত্যাগুলি এরা নিজেরা ঘটিয়েছে। ওই যে সমন্বয়ক বক্তৃতা দিচ্ছে, এরাই এই কিলিং এজেন্ট নিয়োগ করেছে, এরাই ওই মিছিলে ক্লোজ রেঞ্জে গুলি করে হত্যা করে সরকারের উপর দায়ী
দায়িত্ব আওয়ামী লীগের উপর দায়িত্ব দিয়ে আওয়ামী লীগ যে মিথ্যা মামলা দিয়েছে এরাই হত্যাকারী। সেই কারণেই তারা লাশ তুলে পড়ে পোস্টমর্টম করলে পরে আসল সত্যটা বের হয়ে যাবে। এবং ওই যে বিশেষ স্নাইপার রাইফেল এবং গুলি এগুলিকে জোগাড় করেছে, এগুলি তো ইউনুসি জোগাড় করে দিয়েছে। যার জন্য যখনই আমার উপদেষ্টা ব্রিগেডিয়ার সরকার করলো যে এটা তদন্ত করতে হবে, সে তাকে সরিয়ে দিল। সরিয়ে দিয়ে প্রমাণ করলো যে এর জন্য সেই এই হত্যার জন্য দায়ী। কাজে গণহত্যা শেখ হাসিনা করে নাই, গণহত্যা ইউনুস তার মেটিকুলাসলি ডিজাইনের মাধ্যমে মাস্টার মাইন্ডের দ্বারা এবং সমন্বয়কদের দ্বারা কিলিং এজেন্ট নিয়োগ করে এই গণহত্যা চালিয়েছে। নাহলে আওয়ামী লীগের প্রায় 1000-এর উপরে নেতাকর্মীকে হত্যা, 2-3 হাজার পুলিশ হত্যা, সংখ্যালঘু হত্যা, এই হত্যাগুলো তারাই ঘটিয়েছে। আর সেজন্য তারা শহীদের তালিকা দেবে আর লাশের পোস্টমর্টম করতে দেবে না। ইন্টারন্যাশনালি লোক এনে আমরা পোস্টমর্টম করাবো, প্রত্যেকটা কেস আমরা পরীক্ষা করাবো ইনশাল্লাহ, যদি আল্লাহ জীবন দেয় ইনশাআল্লাহ। আমরা যদি আমার সুযোগ দেয় সবকটা লাশের ময়না তদন্ত করে তার প্রকৃত মানে খুন যারা করেছে সেটা বের করে তাদের শাস্তি আমরা দেবো ইনশাআল্লাহ। মিথ্যা অপবাদ দিলে এটা আমরা মেনে নেই না, কারণ আমি কোনো লাশ করতে চাইনি। তারা দাবি করেছেন আমাকে সরে যেতে হবে, ঠিক আছে, আপনি যদি প্রয়োগ করতাম হ্যাঁ আমি তাহলে থাকতে পারতাম ক্ষমতায়, কিন্তু আমি ওই লাশের উপর লাশ ফেলে ক্ষমতায় থাকতে চাইনি। যে এবং আমাদের যে হত্যার চক্রান্তটা করা হয়েছিল মাত্র 20-25 মিনিটের জন্য আমি বেঁচে গিয়েছিলাম। আমি একটা বিশ্বাস করি একুশটা গ্রেনেড হামলা, ওই যেভাবে সরাসরি গুলি বা কোটের পাড়া বোমা এবং এমনকি 15 আগস্ট আমাদের বেঁচে গেছি, আল্লাহ নিশ্চয়ই করে ইচ্ছা আছে, ইশারা আছে, জনগণের দোয়া এবং আল্লাহ সহায়তায় আমি বেঁচে গেছি। আজকে যারা যুদ্ধাপরাধীদের শাস্তি দিয়েছি, খুনিদের শাস্তি দিয়েছি, আর ওই তাদেরই যারা স্বাধীনতা বিরোধী আজকে তারা যে ক্ষমতায় বসে তাদের চেহারাগুলি জাতির সামনে যেন আসল চেহারা উঠবে। গরিবের রক্ত চুষে সেই টাকা ব্যবহার করে আন্তর্জাতিক পুরস্কার নিয়ে যে তারা সাধু সেজেছিল তাদের আসল চেহারাটা মানুষের সামনে এখন ফুটে উঠেছে। এই আসল চেহারাগুলি চিহ্নিত করা এবং আগামীতে যেন তাদের শাস্তি দিতে পারি সেই জন্য আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে, এটা আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। সেই বিশ্বাসটা চলবে ওই অবৈধভাবে ক্ষমতা দখলের জন্য এবং এই মানুষ হত্যার জন্য ওই ইউনুস সমন্বয়ক এবং জামাত শিবির এবং জঙ্গি এদের বিচার বাংলার মাটিতে আবার হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কাজে আমার বিশ্বাস আছে আপনারাও সেইভাবে জনমত তৈরি করেন, মানুষের পাশে দাঁড়ান, সব ধরনের সহযোগিতা করেন এবং আন্তর্জাতিকভাবে এই ইউনুসের দুর্নীতি গণহত্যাকারীরা এইগুলি তুলে ধরেন। কারণ গ্রামীণ ব্যাংক আর ইউনুসের দুর্নীতি আপনারা এর মধ্যে পাবেন। নির্মূল মজুমদার খুব চমৎকারভাবে সেগুলো উপস্থাপন করে একটা করে কয়েকটা সিরিজে সারা বিশ্বের কাছে তুলে ধরবে কিভাবে এই লোক দুর্নীতি করে গেছে, টাকা লুটে গেছে, সারা বিশ্বে এত ব্যবসা কিভাবে করেছে সেটা আমার কাছে সব ডকুমেন্ট সেগুলি আমরা বের করে দিচ্ছি। কাজে দেশটাকে তিলমিল আমরা দেবো না ইনশাআল্লাহ। দেশ আমার বাবা কদিন করে দিয়ে গেছেন, আর এই দেশে আর্থসামাজিক উন্নতি আমি করেছিলাম, আজকে সেই দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, এদের খবর নাই। বাংলাদেশের জনগণই একদিন এদের বিচার করবে ইনশাআল্লাহ, বিচার হবে ইনশাআল্লাহ। সব ভালো থাকেন। তরুণদের বক্তৃতা শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। খোদা হাফেজ। আপা ইউরোপ আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি আছে, আমাদের ফ্রান্স আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি আছে, আপনারা শুধু সালামটা দেবে। জি আপা, অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে ফ্রান্স আওয়ামী লীগের জন্য সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ আপা। আমি করে
অসংখ্য ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি দ্রুত দেশে যাবেন, সেই প্রত্যাশা রাখি। এবং আমরা প্রবাসী সবাই আমরা রাজপথে আছি, থাকবো। শেখ হাসিনার ভয় নাই। শ্রমিক লীগ সবাই এখানে ছিল আপা, ছাত্রলীগ অনেক শেখ হাসিনা বীরের বেশে বাংলাদেশের অপর নাম শেখ মুজিবুর রহমান। বাঙালি বাঙালি আমি কে তুমি কে, তোমার আমার ঠিকানা পদ্মা যমুনা, তোমার আমার ঠিকানা বাংলাদেশ ধন্য, শেখ হাসিনার জন্য বারবার দরকার শেখ হাসিনার সরকার। দেখো